প্রবলেম হয়তো বা। ঠিক আছে, এর মধ্যে যারা যারা জয়েন করছে আমি বলে দিই: আব্দুল মাহাদি, অধরা, আদিত্য, আজমাইন, আকলিমা, অনিক, অর্ক, আতাউর, আতিক, ফয়সাল। বড় ভাইটাকে, বড় ভাই তোমাকে রিমুভ করে দিব। তুমি ওই ইয়েটা, নামটা চেঞ্জ করে ফেলো। আর ক্লাসে বড় ভাই থাকবে কেন? নিজের নামে আসো। বড় ভাই, ছোট ভাই, গেরা ভাই, নিষ্পাপ ভাই, গুন্ডা ভাই, সব ভাই বাদ। আমি তোমাকে 1 মিনিট টাইম দিচ্ছি, তুমি নিজের নামটা রিনেম করে নাও বড় ভাই। দিয়া আছে, ফাহিম আছে, ফাহিম, আর একজন ফারহান, ফারহানা, ফাতিমা, আইফোন আছে অনেকগুলা। নিজেদের রিনেম করো। হ্যাঁ, তুমি রাইট বাটন, লেফট বাটনে ক্লিক করে রিনেমের অপশন পাবে। ইসমা, ইসমাত মাহমুদা। ও আচ্ছা, ইসমাত মাহমুদার আইডি দিয়ে। কেটিএফ, আলিফ, কানিজ, ফাতেমা, লাবণ্য, স্বাধীন, তানভীর আহমেদ, রাজ, মেহরিন, মুহিত, নাবিলা, নিয়ন্তা, নুরুল, আব্দুল্লাহ, পল্লব, রাজেশ্বরী, রাতিন, রিমা, রোদেলা, সাদিয়া আফরিন, সামিয়া পারভিন, অর্ণা, সামিউর রহমান, সাজিদ হাসান, সিয়ামা, সিমি, শিয়া, সৃজন, সুহালা, তাসিন মুবাশির, তাজিম, তানহা, জারিন, জারিয়াদ অ্যান্ড আয়ান। অলরাইট ছেলেমেয়েরা, আমরা শুরু করে দিই আমাদের টপিকস। তোমরা নিঃসন্দেহে লিখে ফেলেছো অধ্যায় 4 রক্ত সংবহন, এবং আজকের ক্লাসে শুধুমাত্র পেন্সিল দিয়ে, স্কেল দিয়ে আমরা কাজ করব। আমরা লিখবো C1। প্রথম পেজে শুধুমাত্র একটা চিত্র আঁকবো। আজকের কাজই হলো চিত্র অঙ্কন, এবং এটা 100% ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার ক্যাটাগরির। মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। মানব হৃৎপিণ্ডের গঠন। মানব হৃৎপিণ্ডের গঠন, তো গঠন শিখতে হলে তার লম্বচ্ছেদ করতে হবে। এবং এই কোয়েশ্চেনটা কখনোই হৃৎপিণ্ডের গঠন বর্ণনা আসে না, অল টাইম আসে মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। কারণ চিত্রটা আঁকতে এত টাইম লাগবে। ও, সাউন্ড আসতেছে না? এটা তাহসিনের প্রবলেম না সবারই? কেউ শুনতে পারতেছো না? বলো তো। স্যার শোনা যাচ্ছে, কোনো না প্রবলেম স্যার, হচ্ছে শোনা না? শোনা যাচ্ছে যাচ্ছে। তো? হ্যাঁ তাহসিন, তুমি যেটা করবার, তুমি জি স্যার শোনা কেউ যাচ্ছে তো। পাচ্ছি না না তাহসিন, এই যে সবাই শুনতে পাচ্ছে, তুমি সবারটা বলো না। তুমি হচ্ছে যে যেটা করো, যে তোমার ডিভাইসটা, যেটা তুমি লগ আউট হয়ে যাও, আবার ইয়ে করো, তখন দেখো যে কোন বাটনে ক্লিক করতে হচ্ছে। একটু দেখো। ঠিক আছে বাচ্চারা? তো তোমরা প্রস্তুত পেন্সিল, ইরেজার, স্কেল এটা নিয়ে? হ্যাঁ, হৃৎপিণ্ডের গঠন, মানুষের হৃৎপিণ্ডের গঠন, এবং সবচেয়ে ইজি ওয়েতে আমি তোমাদেরকে এটা শিখাবো। 5টা ইজি টেকনিক আছে, 5টা ইজি ওয়ে আছে, যেটাকে মিলাইলে একটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ হয়। তো তোমরা শুরু করো সেটা। ছেলেমেয়েরা, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা আমরা পুরো পেজে করব। তবে ডান পাশে এক কর্নারে উপরের দিকে 5টা স্টেপ লিখে নিব। এক্সামে কিন্তু এই স্টেপ গুলো লিখতে হবে না, এইখানে লিখবা, এটা রাফের মতো করে, অথবা অন্য পেজেও লিখতে পারো। আমি যে পৃষ্ঠায় হৃৎপিণ্ডের চিত্র আঁকি ওই পেজেই লিখার পক্ষপাতী। এটা হলো স্টেপস। খুব ছোট করে ডান পাশে লিখে রাখবে স্টেপস। নাম্বার 1, একটা বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার, স্টেপ নাম্বার 1, বেসিক স্ট্রাকচার। আমরা 1 বাই 1 5টা স্টেপ ফলো করব, চমৎকার ভাবে হৃৎপিণ্ড হয়ে যাবে। ওকে। নাম্বার 2, টি শেপ। একটা টি শেপ দিব, একটা টি আঁকবো। ঠিক আছে বাচ্চারা? 1 বাই 1 তুমি এগুলোকে অঙ্কন করবে, দেখবে যে তোমার এটা ওকে হয়ে যাবে। নেক্সট হচ্ছে টি শেপের পরে একটা উল্টা কোয়েশ্চেন, মানে একটা অপোজিট কোয়েশ্চেন মার্ক। বাচ্চারা এটারা বলে অপোজিট কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক তবে উল্টা। আমরা জানি প্রশ্নবোধক, এটা এটা হলো উল্টা প্রশ্নবোধক, উল্টা প্রশ্নবোধক করতে হবে। দেন 4 নম্বর হচ্ছে একটা স্ট্রেট লাইন, সরল রেখা। স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। এন্ড 5 নম্বরে হলো 5V, 5V দিতে হবে। এবং এই হলো আমার আজকের টেকনিক হৃৎপিণ্ড আঁকার। তাহলে বেসিক স্ট্রাকচার, টি শেপ, একটা অপোজিট কোয়েশ্চেন মার্ক, স্ট্রেট লাইন এন্ড 5V, এদের কম্বিনেশনে হৃৎপিণ্ড আঁকবো। ওকে। আচ্ছা, না প্রথমে একটা বেসিক স্ট্রাকচার রাখতে হবে। বেসিক স্ট্রাকচার হচ্ছে হার্টের যে শেপটা, সেই বেসিক স্ট্রাকচারটার যে গোড়াটা ইউ শেপের হয়। মানে নর্মালি এটা হলো আমাদের হার্ট। এইটা আমরা হার্ট, এই আমাদের হার্ট এক্স্যাক্টলি এরকম না, এটা সিম্বলিক হার্ট। এটা গোড়াটা খেয়াল করে যে এরকম, আমরা এরকম একটা হার্ট, এটার গোড়াটা এই যে এইটা আঁকবো। আমার কিন্তু ড্রয়িং হয়ে গেছে, তো তোমাদের সুবিধার্থে আমি আবার আঁকি। এইটা হলো বেসিক স্ট্রাকচার। উপরের টুকু আঁকবো না, শুধু নিচের টুকু। তোমার যে পেজ, ওই পেজের একদম নিচে, এর নিচে আর হার্ট হবে না, শুধুমাত্র এর উপরে ড্রয়িংটা হবে। দ্যাটস ওয়াই তুমি তোমার পেজের নিচের ভাগে এই অংশটা আঁকবে। আমি আবার আঁকছি বাচ্চারা। বেসিক স্ট্রাকচারটা একটু বাঁকা, তবে ইউ এর মতো একটু এইরকম।
তাহলে বাচ্চারা বেসিক স্ট্রাকচার দেখতে পারতেছো, একটু বাম সাইডে একটু বাঁকা হয়ে আছে বেসিক স্ট্রাকচারটা। তাহলে এটা কিন্তু ইউ এর মতো, একটু গোলগাল, ইউ এর মতো হবে বেসিক স্ট্রাকচার। তাহলে বেসিক স্ট্রাকচার ডান, ছেলেমেয়েরা বেসিক স্ট্রাকচার ডান। তবে বেসিক স্ট্রাকচারের দুই দিকে দুইটা দুইটা চিহ্ন দিতে হয়, এটা একটা আর এটা আরেকটা। মানে এটা হলো একটা দুই আর একটা এদিকে উল্টা দুই, এটাও বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে। তাহলে একটা টু এঁকে ফেলো বাচ্চারা, এখানে আরেকটা টু এঁকে ফেলো। এটা মডিফাই হবে কিছুক্ষণের মধ্যে, আপাতত দুইটা দুই এঁকে রাখো। আর এই যে এই দুইটা স্ট্রাকচারের মাঝখানটা নির্ধারণ করে রাখো, এইটা এবং এটার মাঝ বরাবর মোটামুটি এই জায়গাটা আমরা মাঝখানটা নির্ধারণ করে রাখলাম এইরকম। মানে জাস্ট মাঝখানে একটা দাগ দিয়ে রাখলাম, এটা কিন্তু হালকা লেফট সাইডে বাঁকা। বেসিক স্ট্রাকচার। ওকে, আর তুমি প্রথমবার হৃৎপিণ্ড আঁকতেছো, তুমি এটা অনেকবার ট্রাই করবে বাসায়, চমৎকার হবে এবং আমি কনফার্মেশন দিচ্ছি এটা তোমার এক্সামে আসবে। তুমি দেখো আমার কথা মিলিয়ে নাও, ফার্স্ট টার্মে তুমি যে পরীক্ষাগুলো দিছো যেগুলো আসছে সেগুলোই তো তোমাকে বারবার পড়ানো হয়েছে, তাই না? তাইলে সেইগুলো, সেই ভরসা রাখতে হবে, তোমাকে পড়তে হবে একটু, তাহলে প্রশ্ন কমন পাবে। এরপর টি শেপ, বাচ্চারা একটা টি আঁকবো, এরপরের স্ট্রাকচার একটা টি আঁকবে। টি আমি এমন ভাবে আঁকবো, তুমি প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, খুব ভালো করে শুনতে হবে। টি যেন তেন ভাবে আঁকলে হবে না। টি তো আঁকা যায়, আমরা জানি অ্যালফাবেট টি কেমন করে আঁকে এটা, কিন্তু আমরা তো আর এইরকম ভাবে টি এঁকে ফেলবো না, টি এর মতো করে আঁকবো, টি এর মতো একটা স্ট্রাকচার দিব। বাচ্চারা দেখো কি করতে হবে, এই দাগ এবং এই দাগের মাঝামাঝি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই দাগ আর এই দাগের মাঝামাঝি একটা পয়েন্ট সিলেক্ট করলাম। এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে বাম দিকে, এই পয়েন্টটা যেটা মাঝ মিডল পয়েন্ট, এটার বাম দিকে আরেকটা পয়েন্ট সিলেক্ট করলাম। একটা লম্বা নালি আঁকবো, টি এর গোড়াটা, টি কিন্তু সোজা আঁকবো, এই যে দেখো টি আঁকতেছি, এই যে দেখো আমি টি এঁকে ফেললাম। বাচ্চারা এই হলো আমার টি, একটা পারফেক্ট টি হয়েছে। তাহলে দেখো টি কেমন টি হইলো, দেখো এই বাহুটা বড়, এই বাহুটা ছোট, এটা একটু নিচে হয়েছে, এটা লম্বা নালি, আসলে এই নালি দিয়ে ব্লাড যায়, এটা দেখতে টি এর মতো, এটার আমি টি শেপ বলতেছি। তুমিও এক্স্যাক্টলি এইভাবে একটা টি শেপ দিবে, ছেলেমেয়ের একটা টি শেপ আঁকো। তাহলে টি শেপটা আঁকতে হলে কি করতে হবে, এই বা এইটা এবং এই দাগের মাঝখানে এই দাগ নির্ণয় করে লেফট সাইডে আরেকটা দাগ দিয়ে এবার টি পাইপটা আঁকো। তুমি চাইলে একেবারে পারফেক্ট টি আঁকতে পারো, তবে তোমার হৃৎপিণ্ড বুঝতে হবে, এটা কিন্তু হৃৎপিণ্ড, মানে এটার নালীগুলো স্মুথ হতে হবে। এই যে দেখো আঁকা বাঁকা নালী এদিক দিয়ে এইভাবে হইলো। তুমি প্রথমবার আঁকো, আমারটাকে ফলো করে দেখবে, পরে ঘষা মাজা করে তুমি আবার এটা আঁকতে পারবে। তাহলে প্রথমে বেসিক স্ট্রাকচার, পরে টি, তোমার কোনো টেনশন নাই, পাঁচটা মাত্র টেকনিক ফলো করবা, ওয়ান বাই ওয়ান হবে। এরপরে বাচ্চারা অপোজিট কোয়েশ্চেন মার্ক, উল্টা প্রশ্নবোধক চিহ্ন, ভেরি কেয়ারফুল। উল্টা প্রশ্নবোধক চিহ্নটা কোন দিক থেকে হবে, এই যে দেখো এই জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু করে একটা উল্টা প্রশ্নবোধক চিহ্ন আঁকবো। টি এর মাথা থেকে শুরু করে টি এর গোড়াটাকে পেঁচিয়ে রাখবে এই প্রশ্নবোধক চিহ্নটা। বাচ্চারা উল্টা প্রশ্নবোধক চিহ্ন এখান থেকে শুরু, দেখো এই জায়গা থেকে শুরু করে উল্টা প্রশ্নবোধক চিহ্নটা এখানে একটা উল্টা প্রশ্নবোধক দিলাম না, এইটারে ডবল লাইন করতে হবে বাচ্চারা, এইটারে ডবল লাইন করে দাও। তাহলে একটা উল্টা প্রশ্নবোধক চিহ্ন, এটারে ডবল লাইন করে দেওয়া হলো। আমি ফোকাসটা একটু উপরে দিচ্ছি, তুমি দেখো কেমন ভাবে টিটাকে জড়িয়ে রেখেছে উল্টা প্রশ্নবোধক চিহ্নটা, টিটাকে কিন্তু জড়িয়ে রেখেছে সে টি এর উপর দিয়ে। তাহলে এই উল্টা প্রশ্নবোধক এখানে কিন্তু খুব একটা গ্যাপ থাকবে না, অনেকের এখানে গ্যাপ থাকে, টি এবং উল্টা কোয়েশ্চেনের মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ থাকবে না। এখান থেকে উঠে স্মুথলি এই গোড়ায় চলে আসবে, উল্টা প্রশ্নবোধক দিয়ে দাও। আর বাচ্চারা উল্টা প্রশ্নবোধক আর টি এর উপরে নিচে কেউ একজন থাকতে হবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। এখানে উল্টা প্রশ্নবোধকটা উপরে, এই যে দেখো এতটুকু মুছে দিতে হবে টি এরটা, তাহলে উল্টা কোয়েশ্চেনটা এরকম হলো। আর এখানে টি উপরে, এখানে টি উপরে, তাহলে দেখো চমৎকার ভাবে এমন মনে হচ্ছে এই নালীটা এটার উপর দিয়ে উঠে নিচ দিয়ে নিচে নেমে গেল। তুমি পারফেক্টলি একটা হার্ট পাবে এইভাবে আঁকতে থাকো। তাহলে বাচ্চারা তিনটা স্টেপ হলো, আমরা কিন্তু ম্যাক্সিমাম করে ফেলেছি। তাহলে আমাদের প্রথমটা ছিল বেসিক স্ট্রাকচার, একটা টি শেপ দিয়েছি, একটা উল্টা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তোমাদেরকে ইরেজার দিয়ে একটু মুছতে প্রবলেম হইতে পারে, ফেস করতে হতে পারে, দ্রুত মুছে ফেলো। মুছে ফেলবে কোন জায়গাটা, এই যে এই জায়গাটা এবং এই জায়গাটা। ঠিক আছে ছেলেমেয়েরা, আর এখানে দেখো একটু জায়গা শুধুমাত্র এই নালীটা দেখা যায়, এটাই একটা নালী। তোমার এই নালী যতটুকু মোটা, এই নালী যেন সেম মোটা হয়, সব নালীগুলো সমান মোটা না হলে দেখতে সুন্দর লাগবে না। এক্সকিউজ মি।
এবার এই যে উল্টা প্রশ্নবোধক দিছো, এর মাথায় শিং গজাবে। বাচ্চারা আমি এটাকে মাথার শিং বলি, আসলে এখানে তিনটা নালী, এখানে তিনটা নালী, এখানে একটা শিং গজাবে, এখানে একটা, মানে এগুলো নালী আর কি, ছোট চিকন, এইদিকে দুইটা, এইদিকে দুইটা, এটা খুব ঘনিষ্ঠ ভাবে লেগে থাকে বাচ্চারা, এখানের দুইটা খুব কাছাকাছি এইভাবে লেগে থাকে, এরকম ভাবে তিনটা শিং। আসলে এই যে স্ট্রাকচারটা, এখান থেকে তিনটা নালী বের হয়, এই একটা সিঙ্গেল আর এই দুইটা কাছাকাছি থাকে। এটা উল্টা কোয়েশ্চেন মার্কের একটা অংশ, তুমি মুছে এভাবে বানিয়ে ফেলো। এবার ছেলেমেয়েরা ফোর্থ স্টেপ, স্ট্রেট লাইন, একটা সোজা লাইন টানতে হবে। সোজা লাইনটা আমরা এই জায়গায় টানবো, খেয়াল করো, সোজা লাইনটা হবে এই বরাবর। এই যে এই দাগটা দিছো, এই সবাই খেয়াল করো, এই যে দাগ দিছো ইউ এর এই পাঁচটা বেসিক স্ট্রাকচার, এইটার বরাবর হবে সোজা লাইন। তোমার হয়তো বা খুব কনজাস্টেড হয়ে যাচ্ছে, হালকা বামে চাপাইতে পারো, কিন্তু বাচ্চারা এটা মাথায় রাখবে, এই বরাবর। তো আমি এই বরাবর টানি এটাকে, এই বরাবর এই জায়গা থেকে এখানে আনলাম, এইটাকে এই বরাবর আনলাম, দেখছো, সোজা টানলাম কিন্তু, ঠিক আছে। এইখানে একে, এইটাকে এরকম ভাবে দিব, বাচ্চারা এইটা এখানে আসলো, এই, এটা এমন ভাবে হবে, এইটার সাথে এটা ম্যাচ করবে, এখানে এটা একটা নালী তৈরি হবে। দেখো এখানে সূক্ষ্ম একটা কৌশল আছে, এই নালীটাকে এভাবে আনবো, স্ট্রেট লাইন আর যাবে না, এটা এটার সাথে ম্যাচ করবে, তবে এটা এমন ভাবে আঁকবো যেন এখানে একটা নালী বুঝায়। দেখো এখানে যে দুই আঁকছিলাম আগে, এটার সাথে এটা একটা নালী বুঝাচ্ছে, এটা একটা নালী, এটা একটা নালী, তবে এই নালীটা স্ট্রেট লাইনটা উপরে হবে, এই তো। আর এই জায়গায় স্ট্রেট লাইনের আরেকটা অংশ এখানে ম্যাচ করাই দাও। তাহলে বাচ্চারা কি ঘটনা দাঁড়াইলো, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন আঁকছি, কিন্তু দেখো একটা বাহু এটার সাথে আরেকটা বাহু এটাকে ছুঁয়েছে। দেখো আমাদের হার্টের প্রায় ম্যাক্সিমাম অংশ হয়ে গেছে, চারটা স্টেপ, আরেকটা স্টেপ বাকি আছে, আরেকটা স্টেপ এখন আমি আঁকবো। তাহলে তোমরা দেখো কেমন করে সুন্দরভাবে হার্ট আঁকতে হয়। প্রথমে একটা বেসিক স্ট্রাকচার দিলাম, তারপর একটা টি শেপ দিয়েছি, তারপর একটা উল্টা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। তুমি বারবার এই ক্লাসটা দেখবে, প্রয়োজনে তোমরাও রেকর্ডিং নিবে যারা ক্লাস করেছো তারা, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা নাই। তারপর পারফেক্টলি এই বরাবর একটা স্ট্রেট লাইন দিবে, এইটার গোড়াটা এটার সাথে মিলিয়ে দিবে। এবার লাস্ট ওয়ান বাচ্চারা, এখন এটা হার্ট হিসেবে আত্মপ্রকাশ করবে, 5V, পাঁচটা ভি আঁকতে হবে। পাঁচটা ভি আঁকার পালা শুরু করি। ছেলেমেয়েরা পাঁচটা ভি আঁকবো এই জায়গা থেকে, এই জায়গায় ইম্পর্টেন্ট, এই যে মাঝখানের ভাগটা খুবই ইম্পর্টেন্ট, মাঝখানের ভাগটা আমি এখানে দিলাম। এবার দেখো ছেলেমেয়েরা, এবার এই যে দুই আঁকছিলাম, এই দুইয়ের এই গোড়া থেকে, এই গোড়া থেকে এইটা তোমার, এটা নিচের দিকে আসবে, এটা এখানে আসবে, এই মাঝ পর্যন্ত এসে এইটা উপরের দিকে উঠবে, এই একটা ভাগ, এইটার আমি একটা ভি বলতেছি, এটা একটা ভি। যদিও এটা পেঁচানো, এটার সাথে মিলবে, কোথায় মিলবে, ওই যে টি আঁকছো, টি এর গোড়ায় মিলবে বাচ্চারা, টি এর একটা গোড়ায় মিলে যাবে, এটা, এটাকে একটা ভি বলতেছি আমি। আর একটা ভি এই যে এই জায়গায়, এইখান থেকে শুরু করে এই যে এই নালীটা একটু আঁকা বাঁকা হয়ে এখানে এসে এইটা মিলবে, ছেলেমেয়েরা এইটা মিলবে ওই যে উল্টা কোয়েশ্চেন দিছে, উল্টা কোয়েশ্চেনের সাথে। তাহলে দেখো চমৎকার ভাবে দুইটা লাইন মিলে গেল, একটা ভি, দুইটা ভি। তাহলে দুইটা ভি আঁকো, খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো বারবার মুছতে হবে, নো প্রবলেম। তাহলে বাচ্চারা দুইটা ভি, প্রয়োজনে এগুলো আমরা মুছবো। দুইটা ভি হয়েছে, একটা ভি হচ্ছে টি এর গোড়ায় মিলছে, আর একটা ভি অপোজিট কোয়েশ্চেন মার্কের গোড়ায় মিলছে। এবং বাচ্চারা এখানে ভি দুইটা এমন হবে, এই ভিটা যেন বড় হয়, এইটা হলো বিগ, এটা হলো স্মল। তবে তুমি যদি আঁকো, আমি যেমন আঁকছি, দুইটা ইকুয়াল হয়েছে, কিন্তু কখনোই যেন মনে না হয় যে এটা ছোট হয়ে গেছে। তারপরে তোমরা চেষ্টা করবা যেন এমন ভাবে এটা হয় যেন এটা অপেক্ষাকৃত বড়, আমি বলেছি অপেক্ষাকৃত বড় হবে, অপেক্ষাকৃত বড়। দেখো চাইলেই কিন্তু ঘষে মেজে এটাকে সংশোধন করা যায়, ছোট বড় করা যায়, তাহলে এটা হালকা বড় হয় আর কি। বাচ্চারা দুইটা ভি হয়েছে, পাঁচটা ভি দিতে হবে। এবার 3 নম্বর ভি, খেয়াল করো, এই যে এখানে দুইয়ের মাথা, এইটা এখানে একটা, এটা একটা, মানে এই যে একটা ভি হয়েছে, দুইটা নালি, একটা নালি, দুইটা নালি হয়েছে, তাই না? এখানে দুইটা নালি রেডি করবা তুমি, হোক এটা ছোট বড় হয়েছে তোমার অসুবিধা নেই, তুমি এখানে 3 নম্বর ভিটা এঁকে দাও, ভি হয়েছে একটা, টোটাল পাঁচটা ভি। বাচ্চারা আরেকটা ভি হচ্ছে এই যে ওই টি যে আঁকছো, টি এর এইখানে, এইখানে দেখো একটা ভি এঁকে দিলাম, আরেকটা ভি, টি এর গোড়া ফুলাই দিলাম, টি এর মাথাটাকে, এই যে দেখো দুইটা, দুইটা নালি হয়ে যাবে। তাইলে একটা ভি, দুইটা ভি, তিনটা ভি, চারটা ভি, আর একটা ভি হচ্ছে এই যে বাচ্চারা টি এর এই পাশে,
টি এর এই পাশটায় আরেকটা ভি হবে। ব্যাস, দেখো মোটামুটি স্ট্রাকচার হয়ে গেছে হৃৎপিণ্ডের, সামান্য একটু অংশ বাকি আছে। তাহলে মানুষের হৃৎপিণ্ড এত পেঁচানো গোছানো জিনিস 5টা স্ট্রাকচারের মধ্য দিয়ে, 5টা স্টেপের মধ্য দিয়ে হয়ে যায়। ছেলেমেয়েরা, এবার বলবো সবচেয়ে কষ্টকর কাজ, ডবল লেয়ার টানা। ডবল লেয়ার কেন টানতে হবে? ডবল লেয়ার না টানলে এটা লম্বচ্ছেদ বোঝা যায় না। ডবল লেয়ার টানতে হবে। তোমরা এতটুকু আঁকো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এরপরে ডবল লেয়ারের কথা বলবো। এতটুকু এঁকে নাও। আমি জানি তোমাদের আঁকতে হিমশিম খেতে হবে, কিন্তু এই প্রসেস ছাড়া এর চেয়ে সহজে হৃৎপিণ্ড আঁকা ইম্পসিবল। এখানে একটু সংশোধনী দিলাম, এখানে এসে এটা এরকম, এবার পারফেক্ট। অলরাইট ছেলেমেয়েরা, তাহলে হার্টের স্ট্রাকচার 5টা স্টেপে এখনো শেষ হয়নি, এখন ফিনিশিং টাচ বাকি। 5টা স্টেপ, প্রথমে বেসিক স্ট্রাকচার দিয়েছো, টি এঁকেছো, উল্টা কোয়েশ্চেন দিয়েছো, একটা স্ট্রেট লাইন দিয়েছো, 5টা ভি এঁকেছো। এবার বাচ্চারা ডবল লাইন, ডবল লেয়ার। ডবল লেয়ার করতে হবে 3টা জিনিসকে, একটা হলো টি, আর একটা অপোজিট কোয়েশ্চেন মার্ক, আর একটা স্ট্রেট লাইন। তো প্রথমে টি, এই যে টি যেটা আছে এটা ডবল লাইন করতে হবে। ডবল লাইন করাটা খুবই বিরক্তিকর কাজ, খুবই কঠিন কাজ ডবল লাইন করাটা। তাছাড়া ডবল লাইন করাটা খুবই বিরক্তিকর কাজ আমি জানি, কিন্তু তারপরে এই কাজটা করতে হবে খুবই সূক্ষ্ম ভাবে। বেশি মোটা যেন না হয়, আবার সব জায়গায় যেন এটা ছুঁয়ে না ফেলে, ওইটাকে হালকা ভাবে লাইন দেখাইতে হবে, তাইলে বোঝা যাবে এই হচ্ছে লম্বচ্ছেদ। এইভাবে শুধু টি না, ওই স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে অপোজিট কোয়েশ্চেন মার্ক, পুরাটাকে করে নিতে হবে। আর এটা আঁকতে অনেক সময় লাগে, এটা জানা কথা। ওই যে তোমরা পুষ্প প্রতীক আঁকছো, এটা আঁকতেও তো অনেক সময় লাগছে, কিন্তু নম্বর কিন্তু ফুল নম্বর, কোনো ধরনের বর্ণনা চায়নি। আর এক্স্যাক্টলি আস্তে আস্তে আঁকতে আঁকতে যেমন পুষ্পপতি তোমার খুবই সহজ মনে হয়েছে, এটাও সহজ মনে হবে। একটা গেল। তারপরে হচ্ছে অপোজিট কোয়েশ্চেন মার্ক, খুব দ্রুত প্রয়োজনে ওইটার উপর দিয়েই হাত ঘুরাবা, মানে এমন হতে হবে যেন ডবল লাইন মাঝে মাঝে বোঝা যায়, একটু গাঢ় হবে আর কি জিনিসটা। এই যে দেখো, এমন মনে হচ্ছে যেন এটা ওই লাইনের উপরেই, মাঝে মাঝে হালকা লাইন হবে, ডবল লাইন। এবার স্ট্রেট লাইন, সেখানে এটা খুব দ্রুত এই কাজটা করতে হবে। স্ট্রেট লাইনটাকে দিলাম, সবগুলি প্রায় ডবল লাইন, মানে একটু গাঢ় কালার হইলো। এইটাও বাদ থাকবে কেন, ডবল লাইন থেকে দুই। এইটাকে ডবল লাইন করব, নিচে একটু মুছে বাচ্চারা, এই যে দেখো ডবল লাইন করে ফেললাম, এই যে ডবল লাইন। এইটারেও ডবল লাইন করব, নিচের দিকে মুছে, এই যে দেখো ডবল লাইন। এইটাও ডবল লাইন হবে। ব্যাস, পারফেক্টলি ডবল লাইন করে ফেলছি। এবার লাস্ট স্টেপ, ডবল লাইনটা করে নাও। ছেলেমেয়েরা, এবার ডবল লাইন করার পালা। ডবল লাইন শেষ করে এবার এবার কপাটিকা আকার পালা। বাচ্চারা, রক্ত যখন এই সকল জায়গায় আসে, উপর থেকে রক্ত আসে, এই দিক থেকে রক্ত এখানে জমে, তোমার হৃৎপিণ্ড একটা পাম্পিং মেশিন, সে পাম্প করে। পাম্প করলে রক্তটা ওর কাছ থেকে বের হয় তীব্র স্পিডে, সারা দেহে চলে যায়। সারা দেহ থেকে আবার হৃৎপিণ্ডে যখন আসে, হৃৎপিণ্ড ফুললে হৃৎপিণ্ডে রক্তটা ঢুকে। এইটাই হলো হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ড কিন্তু কখনোই রক্ত তৈরি করে না। অনেকে ভাবতে পারে হৃৎপিণ্ডের কাজ রক্ত তৈরি করা, নেভার। হৃৎপিণ্ড হলো পাম্প করে দেয়, রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে
সাহায্য করে, একটা পাম্পিং মেশিন। তো বাচ্চারা, এখানে যখন রক্ত আসে, রক্তটা এখানে যেন যায় নিয়ন্ত্রিত একটা গতিতে, তাই এখানে একটা বন্ধ একটা কপাটিকা থাকে, এদেরকে কপাটিকা ইংরেজিতে ভালভ বলে। টোটাল 4টা কপাটিকা এখানে আছে, আমরা 4টা কপাটিকা আঁকবো। দেখো কপাটিকা গুলো কোথায়। এখানে একটা কপাটিকা হবে, এখানে একটা হবে, এই লাইনে হবে একটা, এই লাইনে হবে, টোটাল 4টা। আমি আবার বলি, এখানে একটা কপাটিকা হবে, এখানে আরেকটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, টোটাল 4টা কপাটিকা আছে। এই 4টা জায়গায় 4টা কপাটিকা বানাইতে হবে, এটাকে মুছতে হবে। এই হচ্ছে লাস্ট ফিনিশিং। বাচ্চারা, আমরা কপাটিকা গুলো আঁকবো। এখানে 2টা কপাটিকা পাশাপাশি আঁকবো। তুমি কিভাবে আঁকবে খেয়াল করো। তুমি এটা নিজে বানাইতে পারবা, নিজে মডিফাই করতে পারবে। এই যে টি যেটা আঁকছো, টি এর গোড়াটা এটাকে মডিফাই করতে হবে এইটার সাথে এইটার। তাহলে কিভাবে করব দেখো। এইটাকে আমি একটু ডাউন করে দিলাম, একটু ডাউন করলাম, এইটার সাথে এইটারেও একটু ডাউন করে এখানে নিয়ে আসলাম। তুমি দেখছো কেমন করে একটা দরজা হয়ে গেছে। এটা কিন্তু আমরা নিজেরা কাজ করেছি এখন। আর আরেকটা কপাটিকা এইখানে এই জায়গায় বানাই দিলাম। এই যে দেখো এইখানে, এখানে একটা হলো, এখানে একটা হলো। আবার তুমি দেখো 2 নম্বর কপাটিকাটা এবং 3 নম্বরটা কেমন করে করি। এইটার সাথে এইটা দিলাম, এটা বেশি একটা মডিফাই করিনি, এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিললো, সুতরাং একটা দরজা হইলো, রক্ত আসলো। আবার এই যে দেখো বাচ্চারা, এই যে এই লাইনটা মুছে দিব, এই লাইনটা মুছে এইটার সাথে একটু এবং ওইটার সাথে একটু, তাহলে চমৎকার ভাবে 4টা কপাটিকা হবে। এক লাইনে হতে হবে এমন কোনো কথা নেই, কোনোটা উপরে কোনোটা নিচে হইতেই পারে। তাহলে বাচ্চারা, এই জায়গায় এটাকে আমি আর একটু মডিফাই করতে চাই চমৎকার হওয়ার জন্য। এবার ভালো হয়েছে। তুমি দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 4টা নিয়ন্ত্রিত ভালভ তৈরি হয়েছে। এবং এই হলো মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। ফিনিশিং এর শেষ নাই, এখানে অনেক অনেক জায়গায় ফিনিশিং দেয়া যেতে পারে, অনেক কাজ করা যেতে পারে, কিন্তু এই স্ট্রাকচার আলটিমেট হৃৎপিণ্ড। তোমরা কপাটিকা গুলো আঁকো, 1 মিনিট টাইম। তাহলে 5টা স্টেপের মধ্য দিয়ে মানুষের হৃৎপিণ্ডের লম্ব হচ্ছে একটা পারফেক্ট হৃৎপিণ্ড আমরা দেখতে পাচ্ছি। তোমাদের গুলো নিশ্চিত একই রকম ভাবে ভালো হয়েছে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। এই কপাটিকা গুলো আঁকা বাচ্চারা টাফ। কপাটিকা গুলো আঁকতে হবে, শিখতে হবে কেমন করে মুছে মুছে আঁকতে হয়। এটার সাথে এটা মুছে, দরকার হলে এটারে ছোট করবা, আমি তো একটু বড় করেছি, দরকার হলে এগুলোরে বড় করা যাবে। যেমন এখানে আমি টাচই করিনি, এখানে চাইলে কিন্তু এইটাকে করা যাবে। বাচ্চারা এইভাবে এইগুলোকে সেট করা যায়, সুন্দর করা যায়। এবার বাচ্চারা, যেটা না করলেও চলবে সেই কাজটা, হৃৎপিণ্ডের এই যে নিচের দিকে ভি গুলো আছে যেটা, তোমরা এর আগে বলো আমাকে, হৃৎপিণ্ডকে তোমাদের আঁকা হইছে? আমি কি একটু স্লোলি যাব আরো, নাকি হইছে? কয়েকজন বললে হবে। স্যার একটু জি স্লোলি স্যার, যান। হয়েছে। ওকে, জি ঠিক স্যার আছে। আর হয়েছে। কেউ বলেছে হয়েছে, কেউ বলেছে স্লোলি। আমি স্লোলি যারা বলেছে তাদের একটু হেল্প করতে চাই। আমি 1 মিনিট টাইম দিতে চাই। দেখো বাচ্চা, এই লাইনটা কিন্তু গোড়ায় মোটা, আস্তে আস্তে উপরে চিকন হয়েছে। এবার তোমরা যেটা করতে পারো, নিচের অংশটাতে একটু মোটা অপেক্ষাকৃত, এই অংশটাতে হালকা ডট দিয়ে দিতে পারো। এই অংশটা একটু মোটা, এই লেয়ারটা একটু মোটা বুঝাইতে অনেকে পেন্সিল দিয়ে শেড করে দেয় বাচ্চারা। পেন্সিল দিয়ে শেডও করা যায় এই লেয়ারটা, এটাকে একটু মোটা বানাই দিতে পারো। এই যে এগুলো হলো ফিনিশিং টাচ। এই ফিনিশিং টাচ গুলো করা যেতে পারে। মোজাইকের মতো হালকা ডট ডট দিয়ে দেয়া যেতে পারে, এটা তোমার ইচ্ছা। এটা তো বেশি একটা টাইম লাগে না, বইতে ব্ল্যাক করে দিয়েছে, আমরা পেন্সিল শেড না দিয়ে আমাদের সময় বাঁচানোর জন্য এই কাজটা করতেই পারি। আবার ব্ল্যাক শেড করলে আরো সুন্দর লাগে, সেটা অন্য বিষয়। যেমন এই যে ব্ল্যাক শেডের কথা বললাম, এই কাজটা অনেকে করে আর কি। এইটা যদি তোমার সময় থাকে তুমি করবা, না হলে প্রয়োজন নেই। এই যে দেখো একেবারে সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। পেন্সিল দিয়ে এই শেড করতে তোমার অনেক সময় লাগবে বাচ্চারা, এত সময় দরকার নাই। ওই যে আমি প্রথমে যেটা রাখছি সাদা রাখতে পারো, এরপরে যেটা দিয়েছি এই পাশে মোজাইক করা সেটাও রাখতে পারো। অথবা যদি এই যে যেমন এখন অনেকে আঁকতেছে, এই সময় যারা এঁকে ফেলছো তারা কি করবা,
তারা এখন আজাইরা বসে না থেকে পেন্সিল দিয়ে এইভাবে শেড করে দিবে, ইটস আপ টু ইউ। এই তো হয়েছে। এখন বাচ্চারা, এই জায়গায় আমরা কাজটা করব, তবে একটু শুনে নিতে হবে। যেটা আমি বলেছিলাম যে ফিনিশিং টাচ অনেক ব্যাপার আছে। এই যে ভি আকৃতির যে অংশগুলা, এইগুলো আবার এরকম না, পারফেক্টলি এরকম না, এগুলো আবার একটু কি হয় বাচ্চারা, এগুলো আবার এরকম হয়ে এরকম, মানে হচ্ছে কি এখানে আবার খণ্ড তৈরি হয়। যেমন এই যে এটা, এটা মনে করো উপরে উঠছে, উপরে উঠে আবার এটা, মানে এদের মধ্যে আবার ভাগ আছে। মানে এখানে এই থলিটা এতটুকু পর্যন্ত আসছে, কিন্তু আসার পরে আবার এইভাবে একটু, মানে এই যে দুইটা খণ্ডে ভাগ, এখানেও দুইটা খণ্ডে ভাগ, এরকম দুইটা খণ্ডে ভাগ হয়। তুমি এইরকম ভাগ দেখাইতে পারো, না দেখাইলেও ক্ষতি নাই। এই যে এরকম হইতে পারে, দেখো বাচ্চারা, এটা তুমি এটা করতে পারো, নো প্রবলেম। আর এটা না দিলেও সমস্যা নেই। ব্ল্যাক শেড করে দাও। ব্ল্যাক শেড করি আমরা, দেখতে ভাল লাগে। এই এই পর্যন্ত যাবে, পুরাটা ব্ল্যাক শেড করবো না, শুধু কপাটিকা পর্যন্ত যাবে। শুধু কপাটিকা পর্যন্ত যাবে, এবং হৃৎপিণ্ডটার এরকম একটা অ্যাপিয়ারেন্স ব্ল্যাক করে দিলে, হৃৎপিণ্ডের প্রাচীর, এগুলো আমি এখন যেটা আঁকতেছি এটা হলো হৃৎপিণ্ডের মোটা প্রাচীর। এটা ঢেউ খেলানো, ভেতরের দিকে, বাইরে স্মুথ। এবং এটা হইলে হৃৎপিণ্ডটা দেখতে ভালো লাগে। তোমরা এই কাজটাও কমপ্লিট করো 1 মিনিট টাইম, এবং আমরা সবার শেষে এবার লেভেলিং করবো। আমাদের এখন লেভেলিং করাই বাকি আছে। প্রয়োজনে এই যে এগুলো করা যেতে পারে, বেশি না, আর উপরে উঠবো না, শুধু কপাটিকা পর্যন্ত। কপাটিকা গুলো স্মুথলি সুন্দরভাবে বোঝানোর জন্য এই কাজটা আমরা করেছি। দেখো আগের চেয়ে এটার ফিনিশিংটা ভালো হয়েছে। ছেলেমেয়েরা এবার লেভেলিং করা যাক। লেভেলিং এর জন্য প্রস্তুত হও। লেভেলিং করতে হবে। লেভেলিং করতে হবে একদম ডান পাশে। এখন যদি ডান পাশে এরকম আমার মতো মুছতে হয়, তোমরা মুছে দিয়ে নিবা। একেবারে একই স্কেল পরিমাণ ধরে। বাম পাশে লেভেলিং করা যাবে না, তোমার বইতে হয়তো বাম পাশে লেভেলিং করছে, তুমি সেটা করবে না। তুমি হালকা ডট দিয়ে নাও, এখানে অনেকগুলো লেভেলিং হবে। সবগুলো লেভেলিং আমরা নাও করতে পারি, কিন্তু বেসিক লেভেলিং গুলো করা লাগবে। হালকা ডট দিয়ে নাও। এবার চিত্র আঁকা বন্ধ করে লেভেলিং করো। বাচ্চারা প্রথমেই 4টা কপার টিকা লেভেলিং করতে হবে। তবে বাচ্চারা কোথা থেকে কোথায় রক্ত যায় সেটা দেখে নিলে ভালো হইতো। আমি দেখে, আমার কাছে একটা রেড পেন আছে। না, রেড পেন আমি পাচ্ছি না। নো প্রবলেম। রক্ত কোথা থেকে কোথায় যায়, এই ফ্লোচার্টটা খুব ইম্পর্টেন্ট। রক্ত কোথা থেকে কোথায় যায় এই হৃৎপিণ্ডে, এটা দেখিয়ে তুমি লেভেলিং করতে পারো, এটা নাও দেখাইতে পারো, তবে আমরা দেখাবো, আমাদের জরুরি, এটা শেখা জরুরি। তোমরা খেয়াল করো, সর্বপ্রথম রক্ত হৃৎপিণ্ডে ঢুকে এই নালী এবং এই নালী দিয়ে। আমরা এখানে একটা অ্যারো দিয়ে দিব, এখানে একটা অ্যারো দিব। এদিক দিয়ে বুঝাইলাম রক্ত ঢুকছে, রক্ত ঢুকছে। তাহলে বাচ্চারা, এই নালী দিয়ে এবং এই নালী দিয়ে রক্ত আসে। তুমি দেখবে একদিক থেকে শুরু করলে রক্ত যাওয়ার রাস্তা একটাই, তোমার ভুল হওয়ার সুযোগ নেই কোথা থেকে কোথায় যায়। তাহলে এখানে একটা অ্যারো দাও, এখানে একটা অ্যারো, ছোট ছোট অ্যারো। এবার দেখো রক্ত এখানে এসে জমবে, রাইট, এখানে এসে জমবে। এবার রক্ত যাওয়ার রাস্তা কোনটা? রক্ত তো উল্টা দিকে যাবে না, যাওয়ার রাস্তা নিশ্চিত এইটা। তাহলে রক্ত এইদিকে আসবে, এই যে তুমি অ্যারো দিবা, এদিকে আসবে, আসলো। তাহলে বাচ্চার রক্ত এবার ঢুকবে এটায়, এটায় ঢুকলো রক্ত। রক্ত এটায় ঢুকে কোন দিকে যাবে? যাওয়ার রাস্তা একটাই, দেখো এটা। তুমি আবার খেয়াল করো, রক্ত এদিক থেকে আসছে, এখানে আসলো, এগুলো নাম আমি বলতেছি। এটা থেকে রক্ত এই দিক দিয়ে এই কপাটিকাটাকে ঠেলে এই এই ঘরটায় ঢুকবে। এখান থেকে যাওয়ার রাস্তা শুধু একটাই, রক্ত উল্টা দিকে যাবে না, একটাই রাস্তা, এই দিক দিয়ে সামনের দিকে যাবে। সামনের দিকে যাওয়ার পরে দুইটা রাস্তা, ডানে একটা বামে একটা। এদিক দিয়ে যাওয়ার সময় ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, তো ডানেও দিবে, বামেও দিবে অ্যারো। তো বামে অ্যারো দিয়ে এদিক দিয়ে চলে যাবে, আবার ডানে অ্যারো দিয়ে এইখান দিয়ে দিবে। এদিক দিয়ে রক্তটা বের হয়ে যায়। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে এদিক দিয়ে। অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহ থেকে আসে, এসে এই সকল প্রকোষ্ঠে যায়, এখান থেকে চলে যায় এই নালী দিয়ে ফুসফুসে। বাচ্চারা কল্পনা করতে হবে, এখানে আমাদের ফুসফুস আছে,
এখানে হলো ফুসফুস, এই ফুসফুস তুমি আঁকবে না, ফুসফুসে যায়। আর ফুসফুসে যায় কেন? তোমরা তো শিখছো অধ্যায় 5-এ, রক্তের হিমোগ্লোবিন ওই কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসের কাছে মানে অ্যালভিউলাসের কাছে নিয়ে যায়। ওই অ্যালভিউলাস থেকে বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ বাতাসটা ওই রক্ত হিমোগ্লোবিন গ্রহণ করে আবার হৃৎপিণ্ডে ঢুকে। বাচ্চারা এই যে দেখো, ফুসফুসে সে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে আর অক্সিজেনটা নিয়ে আবার এই দিক দিয়ে ঢুকবে। বাচ্চারা এই দিক দিয়ে দুইটা লাইনে দুইটা অ্যারো দিয়ে দিবে, তাহলে এই দিক দিয়ে ঢুকবে রক্তটা। তাহলে আমরা এখানে ফুসফুস আঁকবো না, বাট বিষয়টা হলো অ্যারো বুঝাবো। এদিক দিয়ে রক্ত বের হয়ে গেছে, ছোট ছোট অ্যারো দিব। অ্যারো না দিলেও হবে, এই দিকে অ্যারো দিতে হবে। রক্তটা এদিকে আসবে কোথায়? দেখো, একটাই লাইন, এদিক দিয়ে যাওয়ার রাস্তা একটাই। বাচ্চারা রক্ত এটাকে ঠেলে সামনের দিকে যাবে, এদিকে আসলো, এইদিকে আসলো, যাওয়ার রাস্তা নাই কিন্তু। তাহলে রক্ত আবার উল্টা ব্যাক করবে, এদিক দিয়ে ব্যাক করার সুযোগ নাই, এদিকে যাবে। তাহলে দেখো রক্ত ঘুরে এদিক দিয়ে, মানে একটাই নালি, অপোজিট কোয়েশ্চেন মার্ক, একটাই নালি বাচ্চারা, অপোজিট কোয়েশ্চেন মার্কের এদিক দিয়ে যাবে। এবার অপোজিট কোয়েশ্চেন মার্কের এদিক দিয়ে যে সারা দেহে চলে যাবে, এদিক দিয়ে যাবে, এই নালীগুলো দিয়ে যাবে, বের হবে, ব্যাস। এটাই তো, এই যে অ্যারোগুলো দিলাম, এই অ্যারোগুলো কোথা থেকে কোথায় রক্ত নিয়ে যায় সেটাকে ইন্ডিকেট করে, এবং এটা তোমাকে শিখতেই হবে। অ্যারোগুলো দিয়ে দাও বাচ্চারা। এই দিক থেকে আসছে রক্ত, চলে গেল এইদিকে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বের হয়ে গেল, এই দিক দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এসে সারা দেহে পৌঁছে গেল। তাই হৃৎপিণ্ডের কাজ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত গ্রহণ করা আর অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে পাম্প করে সারা দেহে পৌঁছে দেয়। আবার সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ঢুকবে। এবার শুরু করা যাক হৃৎপিণ্ডের লেভেলিং। বাচ্চারা, মানুষের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ। এই উপরের যে দুটা প্রকোষ্ঠ এদেরকে বলা হয় এট্রিয়াম, নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় ভেন্ট্রিকল। বাচ্চারা মনে রাখবা, যে কোনো চিত্র বায়োলজির উল্টা। আমি তোমাদের দিকে তাকায় আছি, আমি ঘড়ি পড়ছি যেই হাতে, এইটা আমার বাম পাশ। হুম, এটা আমার বাম বাম হাত। তাইলে তুমি এই যে হৃৎপিণ্ড দেখতেছো, এই হৃৎপিণ্ড তোমার মনে হচ্ছে এটা তোমার ডান পাশ, কিন্তু এটা আমার হৃৎপিণ্ড। তাইলে আমার হৃৎপিণ্ডের বাম পাশ এইটা। তাইলে এটা হলো হৃৎপিণ্ডের বাম সাইড, এটা হলো ডান পাশ। তাইলে বায়োলজিতে চিত্রগুলো এই জন্য উল্টা চিন্তা করতে হয়। তাহলে তুমি আমার হৃৎপিণ্ড দেখতেছো এইদিকে, তাহলে আমার বাম হাত এইদিকে, মানে আমার হৃৎপিণ্ডের বাম পাশ এটা, আর এই পাশটা ডান পাশ। তাহলে বাচ্চারা এটা বাম পাশ, তাই তো? তাহলে এই যে এখানে যে প্রকোষ্ঠ, এই খালি জায়গাটা, এটার নাম বাম এট্রিয়াম। খুব চিকন করে লিখবো, অনেক লেভেলিং তো। আর এই যে এই প্রকোষ্ঠটা, ছেলেমেয়ে, এই প্রকোষ্ঠের নাম ডান এট্রিয়াম। এই জায়গা থেকে এখানে যে লিখে ফেলবো ডান এট্রিয়াম। অনেক লেভেলিং। আপাতত বিসমিল্লাহ করলাম, বাম এট্রিয়াম এবং ডান এট্রিয়াম সবাই নিশ্চিত বুঝছো, এটা ডান এট্রিয়াম, এটা বাম এট্রিয়াম। বাচ্চারা, নিচে যে প্রকোষ্ঠটা, ডান এট্রিয়ামের নিচে এই যে এইটা এবং এইটা, এটার নাম ডান ভেন্ট্রিকল, এটার নাম বাম ভেন্ট্রিকল। দুটা লেভেলিং করি, এটার নাম একটা, এটার নাম একটা, এটার নাম ডান ভেন্ট্রিকল। 4টা লেভেলিং করে ফেলছি। আর এটা বাম ভেন্ট্রিকল। তাহলে হৃৎপিণ্ডের টোটাল 4টা প্রকোষ্ঠ লেভেলিং ডান। বাম এট্রিয়াম, ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। তাহলে বাচ্চারা, রক্ত সর্বপ্রথম এই যে এই নালীগুলো দিয়ে ডান এট্রিয়ামে আসে, সেখান থেকে ডান ভেন্ট্রিকলে যায়। আর এই দিক থেকে রক্ত ঢুকে বাম এট্রিয়ামে, সেখান থেকে বাম ভেন্ট্রিকলে যায়। এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। 4টা এই প্রকোষ্ঠের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করা লাগবে। আই হোপ তোমরা লেভেলিং করছো। বাম এট্রিয়াম, ডান এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল। এবার আমরা কপাটিকা লেভেলিং করব। বাচ্চারা, 4টা কপাটিকা আছে, লেভেলিং করতে হবে। এই জায়গায় যে বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝে বাম পাশে যে লেভেলিং করবা, এখানে যে কপাটিকা, বাচ্চারা এই যে কপাটিকাটা, এই কপাটিকার নাম বাইকাসপিড কপাটিকা। ওকে বাচ্চারা, বাইকাসপিড কারণ এখানে দুইটা ফ্ল্যাপ থাকে, এগুলো পরে ব্যাখ্যা হবে, আপাতত নাম লিখাই। এদের নাম বাইকাসপিড। এখন কথা হলো, এটার নাম বাইকাসপিড, এইখানে যে কপাটিকা আছে এটার নাম ট্রাইকাসপিড, এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রত্যেকটার আলাদা নাম। লেভেলিং করা টাফ হয়ে যাবে, খুব ছোট ছোট করে লেভেলিং করতে হবে। আমরা শুরু করি। আমরা কোনটা আগে লেভেলিং করব, কোনটা বাদ দিয়ে কোনটা করব, দেখো এইটা সবার উপরে, এইটার লেভেলিংটা আগে করি। টেনে টেনে লেভেলিং করতে হবে, এইটার লেভেলিংটা এখানে করি। কোনটা বাচ্চারা? এই জায়গা থেকে অপোজিট কোয়েশ্চেন মার্ক, যে অপোজিট কোয়েশ্চেন মার্কের গোড়ায় যেটা আছে, এটার লেভেলিংটা আগে করি। না হলে আমার এই লেভেলিং এর জায়গা থাকবে না।
এইটার নাম হলো পালমোনারি সরি অ্যাওর্টিক অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। অনেক বড় নাম বাচ্চারা, আমি খুব ছোট করে লিখছি, তোমরা বুঝে বুঝে লিখবা। কোনটার নাম প্যাচ লাগাবে না। উল্টা কোয়েশ্চেন মার্কের গোড়ায় যে কপাটিকাটা, যেটা রক্তকে এই প্রকোষ্ঠটা থেকে ওই যে অপোজিট কোয়েশ্চেন মার্ক ওর মধ্যে যেতে দেয়, এই অপোজিট কোয়েশ্চেন মার্ক ওয়ালা জায়গাটার নাম হলো অ্যাওর্টা। তো অ্যাওর্টায় যেটা দিয়ে যায় এটার নাম অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, একটা লিখছো। আর বাচ্চারা, এই জায়গায় যে আরেকটা কপাটিকা আছে, এইটার লেভেলিং করব, তবে এইটা আগে করে নিই এখানে। এটার নাম বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড কপাটিকা। বাইকাস্পিড মানে দুইটা, এটার নাম বাইকাস্পিড কপাটিকা। এবার এই দুইটা লেভেলিং করা যায়, খুব সূক্ষ্মভাবে করবে লেভেলিং, যেন জায়গা হয়। এবার এইটা লেভেলিং করা যাক, এবং সবার শেষে এইখান থেকে এইটাকে লেভেলিং করব। টোটাল 4টা লেভেলিং করার জন্য খুব কৌশল অবলম্বন করেছি আমি। তোমার যদি জায়গা না হয় তুমি এটাকে মুছে আর একটু নিচে লেভেলিং করো, বাট 4টা কপাটিকা লেভেলিং করতে হবে এবং ডান পাশেই করতে হবে। এটার নাম অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, এটার নাম বাইকাস্পিড কপাটিকা। বাচ্চারা এই পাশে আসো, এই যে এইখানে টি এর গোড়ায় যে কপাটিকাটা, এটার নাম পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। ছোট ছোট করে লিখতে হবে, অনেক লেভেলিং। আর বাচ্চারা, এই যে এটার নাম ট্রাইকাস্পিড কপাটিকা। একটা ছিল বাইকাস্পিড আর একটা ট্রাইকাস্পিড। আলাদাভাবে কোয়েশ্চেন আসে, বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা দেখাও, বা বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা বলতে কি বুঝো। তাহলে বুঝো বাচ্চারা, ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকল ডান পাশের বড় কপাটিকাটার নাম ট্রাইকাস্পিড কপাটিকা, বাম পাশের কপাটিকাটার নাম বাইকাস্পিড কপাটিকা। এটার নাম অ্যাওর্টিক সেমিলুনার, এটার নাম পালমোনারি সেমিলুনার কপাটিকা। টোটাল 8টা লেভেলিং হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টা শেষ। এবার বাকিগুলো অল্প কিছু লেভেলিং করলে হয়ে যাবে। ছেলেমেয়েরা, বাকি লেভেলিংটা করা যাক। এই দিকে একদম উপরে, যেটা দিয়ে আমাদের দেহে রক্তটা ঢুকে, এই যে এইটা যেটা উপরের অংশটা যেটা দিয়ে রক্তটা আসে, এটা হবে সবার উপরে লেভেলিং। এর উপরে কোনো লেভেলিং নাই বাচ্চারা, একদম উপরে, একদম উপরে, একদম উপরে ঘেঁষে। এটার নাম, একদম উপরে এই দিক দিয়ে, এটার নাম সুপিরিয়র, সুপিরিয়র ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা বাচ্চারা, এটার নাম সুপিরিয়র ভেনা ক্যাভা। সবার উপরে আছে বলে এটার নাম সুপিরিয়র ভেনা ক্যাভা। আর ছেলে মেয়েদের, এই যে নিচে যেটা আছে, এই যে এটা, এটার নাম ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভা কোথায় লেভেলিং করব? এটা এই পাশ দিয়ে এখানে লেভেলিং করা যায়, এর বাইরে তো উপায় নাই। এই যে এইটা একদম নিচে, তাহলে সুপিরিয়র সবার উপরে, ইনফিরিয়র সবার নিচে। তাহলে ইনফিরিয়র ভেনা ক্যাভাটা কই লেভেলিং করতেছে? এই যে দেখো নিচে। তাইলে একটা সুপিরিয়র সবার উপরে, আর ইনফিরিয়র ভেনা ক্যাভা একটার উপর দিয়ে আরেকটা লেভেলিং করা যাবে না। ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা সবার উপর, আর এটা একদম নিচ দিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা অর্থ মহাশিরা। সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। এবার আমরা উপরে যাই, আর অল্প কয়েকটা লেভেলিং হয়ে যাবে শেষ দিকে প্রায়। এই অপোজিট কোয়েশ্চেন মার্ক যেটা বাচ্চারা দিছো, এটার নাম হলো অ্যাওর্টা। অপোজিট কোয়েশ্চেন মার্কের নাম অ্যাওর্টা, এটার আরেক নাম মহাধমনী। মহাধমনী। ছেলেমেয়েরা, এই যে টি যেটা আঁকছো, টি, এটার নাম পালমোনারি। পালমোনারি, এটার নাম পালমোনারি ধমনী। আর এখানে একটা মাত্র লেভেলিং বাকি। পালমোনারি ধমনীর নিচে যে লাইন দিয়ে রক্ত আবার ঢুকে, এদের নাম পালমোনারি শিরা। পালমোনারি শিরা।
পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। বাচ্চারা, লেভেলিং কমপ্লিট। লেভেলিং কমপ্লিট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা লেভেলিং করেছে, এর বাইরেও আরো লেভেলিং আছে, বাট এনাফ। শাকিব খানের সিনেমায় একটা ডায়লগ শুনেছিলাম, এন আফ। তোমরা শুনছিলে এই ডায়লগটা? জি স্যার। আচ্ছা। আর সিনেমা দেখি না। হ্যাঁ, সিনেমা দেখো না, কিন্তু এই ডায়লগটা তোমাকে শুনতে হবে, এন আফ। আজকে এইটা এন আফ। এই যে চিত্রটা 5টা স্টেপের মধ্য দিয়ে আঁকা, পুরাটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা আমার ক্লাসটা শেষ হওয়ার পরে যার যার হৃৎপিণ্ড সবাই সবাইকে দেখাবা। যার যার হৃৎপিণ্ড গ্রুপে, মেইন গ্রুপটা যেটা আছে, আপলোড দিবা। এবং আপলোড দিলে আমি সেখানে আমি দেখবো কার হৃৎপিণ্ড কেমন হয়েছে। এবং আজকে রাত 12টার মধ্যে আপলোড দিবা। প্রয়োজনে তুমি আরেকবার আঁকবা, একে সেটা আপলোড দাও। তবে আমার মনে হয় যেটা ক্লাসে আসো সেইটাই আঁকো, এরপরে প্রয়োজনে আরেকবার দিলা। তো বাচ্চারা, লেভেলিং করো। আজকের ক্লাসটা প্রায় শেষ করে ফেলবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এটা করবে। আর একদম এটা, নিচেরটা দেখা যাইতেছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিচেরটা আগে দেখাইছিলাম, ওই ফোকাসে হয় না, ক্যামেরার ফোকাসে ধরে না একসাথে দুইটা। আমি কিন্তু কলেজে ইয়েতে না বাচ্চারা, ওই কোচিং এ না, আমার বাসায় ছোট্ট একটা ইয়ে আছে, বোর্ড আছে, সেখানে আমি ক্লাস নিচ্ছি। তো ওই ক্লাসের বোর্ডটা হইলে এটা সমস্যা হইতো না, এটা ছোট, বাসায় প্রয়োজন চলে। এখন নিশ্চিত দেখা যাচ্ছে, তাই না তাসিন, হয়েছে? জি স্যার, হয়েছে এখন। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? এখন বলো বাচ্চারা, কারা কারা বাড়িতে গেছো, একটু আওয়াজ দাও তো। কেউ কেউ বাড়িতে আছো ঢাকার বাইরে? জি কেউ স্যার, জি আমি আছো? স্যার, আছি। আমি স্যার, গাজীপুর জি আসছি। ও, স্যার আমি আছি। স্যার কে আমি গাড়িতে আছি। আছে? স্যার আমি আছি। আচ্ছা, অনেকে আছে। আচ্ছা, না তো স্যার, বাচ্চা তোমাদের, বাড়িতে বাইরে আছি আচ্ছা, স্যার, বাইরে। বাইরে আছে, বাইরে ওকে। তো নেট অসংখ্য সমস্যা। ধন্যবাদ। বাড়িতে নিশ্চিত, ঢাকার বাইরে তো অনেক শীত, এই শীতের রাতে তোমরা আমার এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করেছো, চমৎকার। তোমাদের এই আগ্রহ আছে বলেই তো আমি অনলাইনে ক্লাস নেওয়ার আগ্রহ পাই। তো সেইটা আমি তোমাদের সুবিধার্থে, তোমরা পরীক্ষা দিছো, একটা টার্ম পরীক্ষা, টার্ম পরীক্ষা শেষে আবার তোমরা ব্যাচে আবার পড়বা, একঘেয়েমি লাগবে, সেই জন্য আমি অনলাইনে ক্লাসটা নিয়েছি। হোপফুলি তোমরা অনলাইনে ক্লাসটা করে আজকে অনেক ব্যাপার বুঝতে পেরেছো। তো আমি এই সপ্তাহে আরো একটা অনলাইন ক্লাস নিতে চাই, কারণ এই সপ্তাহে আমি সরাসরি ক্লাস নিতে চাই না, কারণ অনেকে বাইরে আছো। তো সেই ক্ষেত্রে সবাই যেন ক্লাসটায় উপকার পায়, আমি আরেকটা ক্লাস নিব, সেটা আমি জানাই দিব। সেটাকে আমি বুধবার নিব নাকি ফ্রাইডেতে নিব সেটা জানাই দিব, ঠিক আছে বাচ্চারা? আর ফ্রাইডের ব্যাচ শুক্রবারে পড়াবো কিনা সেটাও জানাবো। শনিবার থেকে স্যার কিন্তু সকল ফ্রাইডে ব্যাচ ভালো চালু হবে। হয়ে যাবে। সকল ব্যাচ স্যার চালু ফ্রাইডে হয়ে ভালো যাবে। হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাই করতেছি এই সপ্তাহে, বাকি সময় তোমাদের খাতার মার্কস দেখতেছি, ইনপুট দিচ্ছি। তো সেই হিসাবে একটু ব্যস্ত। বাট তোমাদের পড়া চালু রাখতে হবে, হৃৎপিণ্ড কিন্তু পারফেক্ট হয়ে যাইতে হবে, হৃৎপিণ্ড আঁকাটা। ঠিক আছে বাচ্চারা, সবাই ভালো থাকো, গুড নাইট, আচ্ছা। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।